নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির একদল তরুণ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম দ্য অন্নপূর্ণা এক্সপ্রেস। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে সুশীলা কার্কির পদত্যাগের দাবিও উঠেছে, কিন্তু তাহলে কি আবারও নেপাল অস্থির হয়ে যেতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। 8টি রাজনৈতিক দল নেপালের, যাদেরকে বলা হচ্ছে নেপালের বড় বড় রাজনৈতিক দল, এবং তারা অতীতেও বিভিন্ন সময় সরকারে ছিল, সেই সব দলগুলো নেপালের যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তার নিয়োগকে অসাংবিধানিক বলে তারা দাবি করছেন, এবং দাবি করে তারা থেকে বলছেন যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে সুশীলা কার্কির পরামর্শে, রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন, এটি রাষ্ট্রপতি করতে পারেন না, কেননা সুশীলা কার্কি নির্বাচিত প্রধানমন্ত্রী নন, একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী, তার পরামর্শে সংসদ ভেঙে দেওয়া যায়, এরকম দাবিগুলো উঠছে। কিন্তু আমরা যদি নেপালের আজকের এই অবস্থায় যাওয়ার পেছনের কারণগুলোকে একটু খুঁজে দেখার চেষ্টা করি, পেছনের কারণগুলো স্পষ্টতই আমরা যেটা দেখি, জেএনজি বিক্ষোভ যেটা বলা হয়েছে, এই তরুণ প্রজন্ম বা তারুণ্যের যে বিক্ষোভ, যে বিক্ষোভের সবশেষে আমরা যেটি দেখেছি, নেপালের সমস্ত স্তরের ছাত্র জনতা সহ সবাই এই বিক্ষোভে যোগদান করেছে, এবং যোগদান করে একটা পর্যায়ে তাদের এই আন্দোলনের মধ্য থেকে কিন্তু যে বিষয়টি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে তাদের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি যে অসন্তোষ, সেই অসন্তোষই কিন্তু বিক্ষোভের মাত্রাকে অনেক বাড়িয়ে দিয়েছে, যার পরিণতি হয়েছে আপনার বিভিন্ন মন্ত্রীরা তারা পালিয়ে গিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রী চলে গেলেন, নেপালের সাবেক অনেক মন্ত্রীরা জনসমক্ষে লাঞ্ছনার শিকার হলেন। এরকম একটি অবস্থার প্রেক্ষিতে আপনি যে কথাটি বললেন যে দাবি উঠেছে, এই দাবিটি কতটুকু যৌক্তিক এবং এই দাবিটি কতটুকু যৌক্তিক হিসেবে বা কতটুকু সমর্থনের দাবি রাখে, সেটি একটি কিন্তু ভিন্নভাবে বিশ্লেষণের একটি বিষয়। কেননা এটি হচ্ছে সেই সব রাজনৈতিক দলগুলো যারা বর্তমানে এই অবস্থাকে তারা কখনো চায়নি, তারা মনে করেছে না এরকম রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে চলুক, কিন্তু আমরা যেটা দেখেছি নেপালের সর্বস্তরের মানুষের একটি ব্যাপক সমর্থন ছাড়া কিন্তু আজকে কিন্তু নেপালের একটি রাজনৈতিক সরকারের পতন হতো না। এবং সুশীলা কার্কি যিনি নির্বাচিত হয়েছেন, তিনি নির্বাচিত হয়ে যেটি ঘোষণা দিয়েছেন একটি নির্বাচন আগামী মার্চ মাসের 5 তারিখে, এবং তার যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই, অভিপ্রায় নাই, সেটিও কিন্তু নেপালের সাধারণ মানুষজনের মধ্যে এটিও অনেকটা স্পষ্ট। সুতরাং এই দাবিটি এই মুহূর্তে খুব একটি গ্রহণযোগ্য দাবি, সেটি আসলে ভাবার। জি ডক্টর ফরিদুল, আপনি যেমনটি বলছিলেন, তাহলে যে কারণে আসলে আন্দোলন বিক্ষোভ কার্কির মাধ্যমে কি তা নেপালে প্রতিষ্ঠিত হবে? যে কারণে আন্দোলন বিক্ষোভ, এটি নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। কেননা এখন আপনি দেখেন যে নেপালে যে সাম্প্রতিক বিক্ষোভটি হলো, তার পরবর্তী সময় যে সরকার গঠন করা হলো এবং যে মেসেজটি সবার কাছে গেল, সেই মেসেজটি হচ্ছে নেপালে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে তারা চায় না। এখন কথা হচ্ছে সুশীলা কার্কি যিনি নির্বাচিত হওয়ার তিনি নিযুক্ত পাওয়ার পর শপথ গ্রহণের পরপরই তিনি নির্বাচনের ঘোষণা দিলেন। এখন কথা হচ্ছে সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে তো এখন হুট করে কোনো রাজনৈতিক দল সৃষ্টি করে সেই রাজনৈতিক দলের ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কিন্তু দেখে যাচ্ছে ঘুরে ফিরে একই রকম অবস্থা হবে। আবার যেটি বলা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, যে প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময় তার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, এই ক্ষেত্রে তিনি বদ্ধপরিকর, তাহলে এইটি নিয়ে একটি সংশয়ের বিষয় থেকেই যায়। তাহলে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে রিগিং হবে, ম্যানিপুলেশন হবে, সেটিও কিন্তু কেউ আশা করছে না। কেন সুশীলা কার্কি যে দৃঢ়চেতা ব্যক্তিত্ব এবং নৈতিকতা, সেটি সম্বন্ধে যারা জানেন তারা সেটি খুব ভালো করে জানেন যে সুশীলা কার্কি এরকমটি হতে দেবেন না। তাহলে কি হচ্ছে? তাহলে সেটি একটি প্রশ্ন যে সেখানে পুরনো রাজনৈতিক দলগুলি তারা কি আবার নেপালের রাজনৈতিক সরকার গঠন করবে কিনা, এটি আসলে বিষয়টি খুব একটু স্পষ্ট। এবং নতুন একটি রাজনৈতিক দল আগামী 6 মাসের মধ্যে ব্যাপক জনসমর্থন নিয়ে তারা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার পরিচালনার দায়িত্ব নেবে কিনা, এটি বুঝতে হলে আমার মনে হয় আগামী কয়েকটি দিন একটি নেপালের পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে আরেকটু পর্যবেক্ষণ করতে হবে। ডক্টর ফরিদ, আপনি আগামী মার্চের নির্বাচনের কথা বলছিলেন, এই নতুন নির্বাচনে কি নেপালের মুক্তির পথ নাকি বিদেশি শক্তি আরো কিছু চাচ্ছে? না, নেপালের মুক্তির পথ এই নতুন নির্বাচন কোনোভাবেই না। কেননা আপনি দেখেন ইতিমধ্যে নেপালের যে সামগ্রিক অর্থনীতির যে ক্ষতি হয়েছে, যেটি বলা হচ্ছে $20 বিলিয়ন উপরে, পর্যটন খাতে ধস নেমেছে। নেপাল মূলত পর্যটন নির্ভর একটি রাষ্ট্র, এবং যেটি বলা হচ্ছে যে নেপালকে নিয়ে চীন এবং ভারতের মধ্যে যে ধরনের টানাটানি, সেই টানাটানির কারণে নেপালে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সুতরাং নির্বাচন হলে নেপালের মুক্তি, এটি ভাবার কোনো কারণ নেই। এখন পুরো বিষয়টি হচ্ছে যে এখানে যদি এক্সটার্নাল ফোর্সেস যারা আছে তারা যদি সক্রিয় থাকে নেপাল নিয়ে, সেই ক্ষেত্রে নেপালের নির্বাচন কোনোভাবেই সমাধান দিতে পারে না।
সেই ক্ষেত্রে একটি বিষয় যেটি দাঁড়াবে, নেপালের সাধারণ জনগণ যারা যারা আছে তাদেরও বুঝতে হবে যে কোনো ধরনের প্রভোকেশন ছাড়া তাদের দেশটাকে গঠন করতে হবে, দেশটাকে গড়ে তুলতে হবে। আর রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কোনো রাষ্ট্র কখনো চলে না। এবং রাজনৈতিক নেতৃত্বেরও উচিত হবে সাধারণ জনগণের সাথে একটি আস্থা বা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করে ভবিষ্যতে নেপালকে যদি তারা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তা না হলে এই যে এই ধরনের এক ধরনের আধিপত্যবাদী শক্তি যারা আছে তারা কিন্তু নেপালকে কখনো সোজা হয়ে দাঁড়াতে দেবে না। তাদের তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা এবং তাদের যে স্বার্থের সংঘাত যেগুলো আছে, স্বার্থের সংঘাতের কারণে হিমালয়ের এই ছোট দেশ, সুন্দর দেশটি, অপরূপ সৌন্দর্যের যে যে ধারণ করে যে দেশটি, মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছাড়াও নেপাল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে পাহাড়, সেখানে ধর্মেরও অনেক বিষয় রয়েছে। সুতরাং সবকিছু মিলে আমরা মনে করি যে এটিকে রক্ষা করার দায়িত্ব নেপালের সাধারণ মানুষ সবার, রাজনৈতিক দলগুলোর সবার। তারা যদি এখানে একত্রে আসে এবং একটি মতৈক্যে আসতে পারে নেপালের ভবিষ্যৎ নিয়ে, তাহলে আমার মনে হয় যে নেপালের জন্য খুব ভালো হবে। জি, ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।